পুরনো বন্দোবস্ত এখনও কেন বাংলাদেশে থাকছে? অনেকগুলো গভীর কারণ আছে, গভীর যুক্তি আছে, সেগুলো বোঝার ব্যাপার আছে। এই কথাগুলো অনেক সেন্সিটিভ হবে, কারণ কেউ কেউ ভাবতে পারেন যে এমনভাবে কেউ চিন্তা করে কিনা। 2024-এর 5 আগস্টের পর থেকে আমরা চেয়েছি এমন বন্দোবস্ত আর না থাকুক যেটার কারণে কেউ স্বৈরাচারী হয়ে উঠতে পারে। যার কারণে অনেকগুলো বিষয় কিন্তু সে সময় সামনে এসেছে। 72-এর সংবিধান, এটা স্টপ করতে হবে। এরপর কিছু গুরুত্বপূর্ণ মামলা আছে, সেগুলোর সুরাহা করতে হবে। এরপর এমন একটি আইন কাঠামো থাকবে বাংলাদেশে, যার মাধ্যমে ক্ষমতাসীনদের মাধ্যমে আইনি প্রক্রিয়া বা আইন বিভাগ কোনোভাবেই প্রভাবান্বিত হবে না। এমন নেতা তৈরি হবে না যে নেতাই একটি দলের প্রধান থাকবেন এবং তিনি নির্বাচিত হয়ে মন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী। এরপরে যতবার নির্বাচিত হবেন তিনিই প্রধানমন্ত্রী থাকবেন ওনার জীবন থাকা পর্যন্ত। সেটাও হওয়া যাবে না। অর্থাৎ 2 টার্ম বা এরকম একটা সময় বেঁধে দিতে হবে, যেন তিনি স্বেচ্ছাচারী হয়ে না ওঠেন। এবং নেতৃত্বের যে সৌন্দর্য, নেতৃত্বের লেয়ার থাকা, সেকেন্ড ম্যান, থার্ড ম্যান, ফোর্থ ম্যান, এরকম লেয়ার থাকবে। একটি দলের মধ্যেও তো গণতান্ত্রিক প্রক্রিয়া দলের মধ্যে যদি থাকতে হয়, তাহলে যিনি চেয়ারম্যান থাকবেন তিনি সব সময়ের জন্য থাকবেন কেন? এই যে দলের মধ্যে কাউন্সিল যে মিটিং হয়, সেই মিটিংয়ে নানা পদের লোকেদের কিন্তু ভোটাভুটি হয়, সেই ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হয়। সেটা চেয়ারম্যান হোক, মহাসচিব হোক, অথবা অন্যান্য যা কিছুই হোক। এটার মধ্য দিয়ে এমন কেন বন্দোবস্ত থাকবে যে নিরঙ্কুশভাবে মানুষের মনের মধ্যে, দলীয় কর্মীদের মধ্যে, ভোটারদের মধ্যে ওই একই মাইন্ডসেট ফিক্সড হয়ে থাকবে যে উনিই তো প্রধানমন্ত্রী হলে হবেন ক্ষমতায় গেলে, অথবা উনিই তো দলীয় প্রধান হবেন, হতে হবে, না হলে দল আর কে চালাবে? এটা তো হবার কথা নয়। তাহলে দল তো একটা সংগঠন। সেই সংগঠনে আমি যদি আমার শ্রম, ঘাম, মেধা, পরিশ্রম, সংগ্রাম দিয়ে আমি যদি আমার পদ উপরের দিকে তুলতে না পারি, এবং একটা পর্যায়ে আমি যদি স্বপ্ন দেখতে না পারি যে দলের প্রধান হব, অথবা মহাসচিব হব, অথবা সভাপতি মণ্ডলীর সদস্য হব, অথবা উপদেষ্টা হব, কিছু তো আমার হতে হবে উপরের স্তরের। সেই জন্য তো আমি আন্দোলন করব, সংগ্রাম করব, দলের জন্য কাজ করব, দেশের জন্য কাজ করব, দলের প্রতি ডেডিকেটেড হব। যদি আমি সেই পদগুলোই না পাই কখনোই, এত কিছু করার পরও, তাহলে একটি দলে যে নেতৃত্বের বৈচিত্র্য, সৌন্দর্য, সেটা কি করে আসবে? আর সেটা যদি না আসে, তাহলে দল কিভাবে উপকৃত হবে? কারণ এক একটা মানুষ এক এক রকমের মেধা ধারণ করে, এক এক রকমের নিয়ন্ত্রণ কৌশল তার থাকে, এক এক রকমের পারঙ্গমতা তার থাকে। আজকে দলের একজন যিনি প্রধান সবসময়ের জন্য থাকেন, তাকে তো মানুষ দেখছেই, কিন্তু তার সেকেন্ড লেয়ারে বা সেকেন্ড ম্যান, থার্ড ম্যান, ফোর্থ ম্যান, এরকম যদি একটা স্তরভিত্তিক একটা ব্যবস্থা দলের মধ্যে আনা যেত, প্রশিক্ষণ, প্র্যাকটিস, অভিজ্ঞতা, নানা দিক থেকে বিবেচনা করে, তাহলে কিন্তু দল বুঝতে পারত, দলের কর্মীরা, সদস্যরা বুঝতে পারত যে এই ব্যক্তি 5 বছর বা 3 বছর বা 2 বছর দলের প্রধান হয়ে দল পরিচালনা করেছে কতটা পারঙ্গমতার সাথে,
এবং তারপরে যিনি এসেছেন নির্বাচিত হয়ে, তিনি কতটা দলকে সুন্দরভাবে পরিচালনা করতে পারলেন। কিন্তু এই যে প্রি মাইন্ড সেট, এটা যে হয়ে আছে যে দলের যিনি আদি প্রধান তিনিই প্রধান থাকবেন আজীবন আমৃত্যু, এটা তো হতে পারে না। একইভাবে দলের প্রধান যখন প্রধানমন্ত্রী হন নির্বাচিত হয়ে, তখন তিনি 5 বছর, এর পরের মেয়াদ 10 বছর, তারপর 15, 20, এইভাবে করে করে তিনি ছাড়া আর কেউ প্রধানমন্ত্রী হতে পারেন না। এটা তো হবার কথা নয়। তাহলে আর যারা নতুন আছেন, যারা এর পরের স্তরগুলোতে আছেন, তাদের ডেডিকেশন, তাদের কাজ, তাদের মেধা, দক্ষতা, সংগ্রাম দিয়ে তারা যে তাদেরকে প্রমাণিত করছেন যে দলের জন্য তারা অনেক কিছু করছেন, তাহলে তারা কি করে নতুন নতুন উপরের পদগুলোকে ধরবেন? সেই জন্য দলের যখন এই পদগুলো নির্বাচনের জন্য একটা বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়, নির্বাচনী অনুষ্ঠান, তখন কিন্তু এই বিষয়গুলো থাকলে ভালো হয়। এখন এই যে হাসিনা তার পতন হলো, পুরনো বন্দোবস্ত যেন না থাকে, সেই জন্য কিন্তু আমরা কথা বলেছি এবং এই কথাগুলোর প্রতিফলন কিন্তু জুলাই সনদে এসেছে। এবং এইগুলোতে যখন আপামর মানুষ চিন্তা করেছে যে দেশটা সত্যিকার অর্থেই গণতান্ত্রিক পথে হাঁটুক, মেধা, যোগ্যতা, সংগ্রাম, নিবেদিত প্রাণ এর মূলে বা এটাকে ভিত্তি ধরে স্বক্ষেত্রে মানুষ তার অবদান রাখার সুযোগ পাক, সেই জন্য কিন্তু অনেকগুলো পয়েন্টস সাজানো হয়েছিল। এবং সেই পয়েন্টসগুলোর মধ্যে এই একটি বিশেষ দল তারা আপত্তি জানালো এবং তারা নোট অফ ডিসেন্ট দিল। নোট অফ ডিসেন্ট দিয়ে তারা বলল যে এই জায়গাগুলোতে আমাদের কিছু কথা আছে, আমরা এইভাবে মানছি না, আমরা এইভাবে তোমাদের সাথে মানব না। বড় দুটি দল জামাত এবং এনসিপি, তারা কিন্তু অনেকগুলোতেই সমান সমান, মানে কাছাকাছি একই রকম সায় দিয়েছে। কিন্তু এই বিশেষ একটি দল যে কিনা দিল না বলেই গণভোটের একটা বিষয় সামনে আসলো, সেটা হচ্ছে হ্যাঁ অথবা না। তারপর তো হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ এর রায় বেশি পড়েছে 69%। আপনারা জানেন যে এরপর ক্ষমতাসীন দল এই যে গণভোটে হ্যাঁ হয়েছে, এই হ্যাঁটার বিষয়ে যা যা আছে সেগুলো বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে জনগণকে সন্দেহের মধ্যে ফেলে দিয়েছে। এখন কথা যেটা হচ্ছে যে কেন পুরনো বন্দোবস্ত থেকেই যাচ্ছে, বা সামনেও যা দিনগুলো দেখা যাচ্ছে মনে হচ্ছে থাকবেই, কেন? সেটা হচ্ছে আজকে একজন ব্যক্তি যিনি সেই 5 আগস্টে 1টার পর থেকে বারবার বলছিলেন যে আপনারা শান্ত হন, আমার ঘোষণা আসছে, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। তিনি কে? সেনাপ্রধান, আপনারা জানেন। এমনও তো হতে পারে যে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অমন একটি ডিল হয়েছে যে ডিলের মাধ্যমে হাসিনাকে অবশ্যই যেতে হবে ভারতে, কিন্তু কিছু বছর অপেক্ষা করার পর হাসিনা, অথবা হাসিনা না হোক, হাসিনার পরবর্তী দল যেভাবে চিন্তা করে জয় হতে পারে, সেইভাবে সেই দলটি আবার বাংলাদেশে আসবে। পরিস্থিতিটাকে শান্ত রাখার জন্য বা ম্যানেজ করার জন্য বা নিয়ন্ত্রণে নেবার জন্য একটা ট্রানজিশন দরকার ছিল। সেই ট্রানজিশনে হাসিনা ফেড আউট হয়ে গেল, ফেড ইন হলো আপাতত ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এবং এটাও একটা পরিকল্পনার মধ্যে ছিল যে অন্তর্বর্তী সরকারে ছাত্র প্রতিনিধি তারা কম থাকবে সংখ্যায়, 2, 3 বা 4। আমরা তো দেখেছি 3 জন ছিল, নাহিদ, তারপর হচ্ছে এই মাহফুজ আলম, এবং আরেকজন ছিল সজীব ভুইয়া। তাহলে এই যে 3 জন ছিল, আর সবাই কিন্তু আপনারা দেখেছেন যে
ডক্টর ইউনূস নির্যাতিত, ঠিক আছে, আরও দু একজন, আদিলুর রহমান নির্যাতিত, আরও দু একজন হয়তো আছে, এছাড়া বাকি সবাই ম্যাক্সিমাম তারা কিন্তু নির্যাতিত ছিল না, এবং আওয়ামী লীগের সময় তারা খুব আরামায়েশেই ছিল। সেই সমস্ত লোকেরা কিন্তু উপদেষ্টা হয়েছিল। আরামায়েশে শুধু নয়, এদের মধ্যে অনেককেই এরকমও জানা যায় তাদের হিস্ট্রি খুঁজলে যে তারা হাসিনারই লোক ছিল, হাসিনারই লোক ছিল। সেই লোকগুলোই কিন্তু ম্যাক্সিমাম তারা কিন্তু উপদেষ্টা হলো। তার মানে এটাও একটা গেম, এটা একটা খেলা ছিল যে ওই ব্যক্তির নির্দেশে, ওই ব্যক্তির আসলে প্ল্যান, যার নামটি প্রথম নিলাম, যে 5 আগস্টে যিনি দায়িত্বটি নিয়েছিলেন যে আপনারা শান্ত হন, আমি দায়িত্ব নিচ্ছি, কথা দিচ্ছি, সব ঠিকঠাক হয়ে যাচ্ছে। হাসিনা বিদায় নিয়েছে, তিনি পদত্যাগ করেছেন। এই যে গেমটি, এই গেমের মধ্যে কিন্তু এই বিষয়গুলো চলছে। অথচ বিপ্লবীরা ভাবছিল যে এখন সেনাপ্রধানের তাকে তার পদ থেকে হয়তো তাকে সরিয়ে দেয়া, এখানে রাষ্ট্রপতি আছেন, তিনি এখনও আছেন। অবাক ব্যাপার যে তাকে নিয়ে কত কিছু হলো। সেই অন্তর্বর্তী সময় গেল 18 মাস, তারপর নতুন সরকার এলো, এই সরকারেও চুপ্পু ঠিকই রইল এবং চুপ্পু থেকেই যাবে। কারণ এটা কিন্তু একটা মোটামুটি একটা মেয়াদি প্ল্যান চলছে, সেটা হতে পারে 5 বছর, ইতিমধ্যে 18 আর কিছু মাস গেছে, তাহলে মাত্র তো 2 বছরের কাছাকাছি। তাহলে আরও কিছু সময় যাক, 3 বছর, 3.5, 4 যাক, গেমটি ধীরে ধীরে পাকা হবে। এমনও তো হতে পারে যে এই যে সচিবরা চেঞ্জ হয়নি, ডিসিরা চেঞ্জ হয়নি, ইউনো চেঞ্জ হয়নি, এসি ল্যান্ড চেঞ্জ হয়নি, অনেকেই কিন্তু চেঞ্জ হয়নি, কিছু এদিক সেদিক হয়েছে, অল্প বিস্তর, অল্প, একদম অল্প হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম সেই পুরনো বন্দোবস্তই রয়ে গেছে, মানে হাসিনার বন্দোবস্ত। এবং এমনভাবেই এই গেমটি করা হচ্ছে যে সরকার এখন ক্ষমতায় এসেছে তারাও পুরনো বন্দোবস্তেই থাকতে চাচ্ছে। অথচ এই পুরনো বন্দোবস্ত থাকতে যে তারা যে এদের কাঁধে চেপে বসেছে, অন্তর্বর্তী সরকারের সময় অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা সহ অন্যান্যরা, তারা কিন্তু সচিবদের কারণে ঠিকঠাক মতো কাজ করতে পারেনি, বিপ্লবকে ধারণ করে সেটা বাস্তবায়ন করতে পারেনি। কারণ হচ্ছে সচিবরা এবং অন্যান্য ডিসি, এসপি, ওসি, ডিএনও, এসি ল্যান্ড, আরও যারা যারা আছেন, এদের কারণে কিন্তু পারেনি। কারণ ওই পুরনো বন্দোবস্ত থাকতে হবে, এখানে তো একটি গেম চলছে। ফলে এখানে ওই যে উনাকে সরাতে হবে, চুপ্পুকে সরাতে হবে, 72-এর সংবিধানকে বাতিল করতে হবে, সাগরনীর হত্যার বিচার পুনর্বার এটা দেখে এটার ফাইনাল করতে হবে, তনু হত্যার বিচার, তারপর আবরার হত্যা, বিশ্বজিৎ হত্যা, পিলখানার ট্র্যাজেডি, আরও অনেক কিছু আছে। এগুলোর কেন এখন চুপচাপ করিয়ে দেওয়া হয়েছে? তার কারণ আছে তো। ফলে এই যে সেট আপটি কিন্তু চেঞ্জ হবে না, এবং চেঞ্জ যেন না হয় সেই জন্য কিন্তু মানসিক যে মোটিভেশন সেটা দেয়া, কিছু লাভ করিয়ে দেয়া আপাতত। যেমন এখন প্রধানমন্ত্রী তারেক রহমান বা অনেকেই মন্ত্রী হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন, এদেরকে এই যে সুযোগটি করে দেয়া, এর অর্থ হচ্ছে যে এই সুযোগের মধ্য দিয়ে গেমটি কিন্তু চলমান আছে। কারণ কাঁধে চেপে বসতে হলে তো আগে সব কিছুকে গ্রিবে নিতে হবে, সেই গ্রিবে নেয়ার কাজটা কিন্তু চলছে। এর মধ্যে কিন্তু যারা যারা বললাম আমলা, এরা কিন্তু সব বহাল তবিয়তে আছে, কোনো চেঞ্জ নেই, এবং এরা কিন্তু সেই পুরনো বন্দোবস্তেই থাকতে চাচ্ছে, কোনোভাবেই কিন্তু এরা চেঞ্জ চাচ্ছে না মানেই হচ্ছে যে সেই সেট আপটি থাকবে যেটা 17 বছর ধরে হাসিনা গং ছিল, এবং সেটাই হবে। এমনও হতে পারে যে এই সরকারকে একটা পর্যায়ে যখন পুরোটা গ্রিবে নিয়ে নেবে, সিচুয়েশন যেহেতু তারা কন্ট্রোল করে ফেলছে এখন সব দিক থেকেই, যেমন 72-এর সংবিধান বাতিল হচ্ছে না, চুপ্পু থাকছে, প্রধান সাহেব থাকছে, সচিবরা থাকছে, ডিসিএসপি থাকছে, সব একই রকম। মানে তার মানে হচ্ছে ওদের জায়গাটির শক্তি আরও তারা নতুন করে গ্রো করে নিচ্ছে।
এই সরকারকে এমনভাবেই মানসিকভাবে কিছু লোভ, কিছু সুবিধা দিয়ে এমন অবস্থায় নিয়ে এসেছে, এখন ওই যে হ্যাঁ যে জয়যুক্ত হয়েছে মানুষের রায়ে, সেই হ্যাঁটিকেও কিন্তু তারা বাস্তবায়ন করবে না, এরকম কিন্তু দেখা যাচ্ছে। গুম কমিশন থেকে শুরু করে আরও নানা রকমের যে অধ্যাদেশগুলো ছিল, যেগুলো আসলে পুরনো বন্দোবস্তকে চ্যালেঞ্জ করছে, সেটাও কিন্তু তারা মানছে না। তার মানে এদেরকে দিয়ে কিন্তু গেমটি হচ্ছে, এবং গেম হতে হতে যখন এরা পুরোটা তাদের করায়ত্তে নিয়ে ফেলবে এবং দাবার ঘুঁটি বানিয়ে ফেলবে, অলরেডি বানিয়ে ফেলেছে এই ক্ষমতাসীন দলের লোকেদের, তখন খপ করে ধরা সম্ভব হবে এবং ধরে তাদেরকে শায়েস্তা করে, এবং সেটা মুহূর্তের মধ্যেই সম্ভব, কারণ যেহেতু সব জায়গায় সব কিছু ঠিকঠাক সেট সে আগের মতোই আছে। সুতরাং সেই যে 17 বছরের গং, হাসিনা গং, তারা আবার খুব সহজেই তাদের জায়গাটি নিয়ে নেবে এবং তখন কিন্তু থ্যাঙ্কস পাবে। ওই 5 আগস্টে তিনি হয়তো ওই জয়ের কাছ থেকে গালি শুনেছেন, খুব খারাপ খারাপ গালি শুনেছেন। হাসিনাও তো গালি দিয়েছে যে তুমি মীর জাফরি করলে, বেইমানি করলে আমার সাথে, অথচ তোমাকে এই পজিশনে কে এনেছে? এই হাসিনা, এই আওয়ামী লীগ এনেছে। তুমি আমার সাথে গাদ্দারি করলে। আসলে গাদ্দারি করেনি, সে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে এটাকে একটা জায়গায় নিয়ে এসে তাদেরকে বাঁচিয়ে দিয়েছে, একেবারে বাঁচিয়ে দিয়েছে। ওই যে 600 জনের তালিকা ছিল যারা নাকি সে সময় আশ্রয় নিয়েছিল সেনানিবাসে, তারা কিন্তু ধীরে ধীরে ভারতে বা বিভিন্ন জায়গায় তারা চলে গেছে। সবাই কিন্তু দুর্নীতির টাকা দিয়ে বাড়ি গাড়ি করে সেখানে শান্তিতে সুখে বসবাস করছে। সুতরাং তারা নিরাপদেই তো আছে এবং সেটাই তো করেছে। আলটিমেটলি যখন হাসিনা বুঝবে যে আসলে তার ভালোর জন্যই এই যে ট্রানজিশনটি সেটা করা হয়েছিল, তখন কিন্তু এই ব্যক্তি বা এই গং আরও প্রশংসা পাবে এবং তারা কিন্তু আরও পুরস্কৃত হবে। এই যে অ্যানালাইসিসটুকু করলাম, এটা হয়তো খুব খারাপ শোনালো আপনাদের কাছে অ্যানালাইসিসটা, যে এটা আবার কী ধরনের কথা, কিন্তু এটা তো আমরা দেখছি। আজকে বিএনপি বিপ্লবের অংশী একটি দল, সেই দল কেন বিপ্লবকে ছেড়ে সেই হাসিনা গঙের বন্দোবস্তে তারা মজে গেল? তাহলে এখানে নিশ্চয়ই হাসিনা গঙের একটা প্ল্যান খেলা তো চলছেই, বোঝাই যাচ্ছে। সব কিছু যখন হাসিনা গঙেরই আছে, তখন গলা টিপে ধরতে কতক্ষণ লাগবে, বা একটা কু করতে কতক্ষণ লাগবে? বেশি সময় লাগবে না। যেমনটি মিডিয়া কু করে আপনারা দেখলেন যে নির্বাচনের সময় ফলাফল একেবারে রাত দিন হয়ে গেল, একইভাবে তো ক্ষমতার কু করা এটা সেকেন্ডের ব্যাপার হবে না, কারণ যেহেতু সব সেট আপ হাসিনা গঙের সেট আপ। আল্লাহ পাক এই দেশটিকে ভালো রাখুক, দেশের সার্বভৌমত্ব নষ্ট না হোক, এবং আমরা আশা করি যে সকল দুরভিসন্ধি, সকল কুমন্ত্রণা, প্ল্যান থেকে বাংলাদেশ রক্ষা পাক। কিন্তু যে পরিস্থিতি দেখছি, মহান আল্লাহ পাক ভালো করে সাজা শাস্তি না দিয়ে, মানুষ তো পাপ করে, সেই পাপের শাস্তি ঠিকঠাক মতো না দিয়ে তিনি নিশ্চয়ই রহমত দেবেন না। সেই জন্য পাপের প্রায়শ্চিত্ত তো করতেই হবে। তবে আমরা আশাবাদীরা রহমত চাইতেই পারি আল্লাহর কাছে। দেখা যাক সময় কি বলে।